তাদের জায়গায় স্টিক যে তারা আসলে এই সংস্কারের ব্যাপারটা আসলে চায় না এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই জায়গাগুলো আপনারাও নির্বাচনী সমঝোতায় আছেন। এই নির্বাচনী সমঝোতার মধ্যে আরেকটি দল আছে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আবার নারীদের সাথে বিভিন্ন জায়গায় টক শোতে বসেন না, এই যে আবার তাদের কোনো নারী নেত্রীকেও আমরা সহজে দেখি না, এমন একটা জোটে গেলেন। কিন্তু আপনি যখন যেহেতু জোট ইসলামী আন্দোলনের কোনো প্রার্থী যখন কোনো জায়গায় প্রার্থী হবেন, তার পক্ষে আপনাদের লোকেরা কাজ তো করতে হবে বা বলতে হবে যে ইসলামী আন্দোলনের অমুককে ভোট দেন, নিশ্চয়ই এটা তো বলতে হবে, নাকি এটাও বলবেন না? এখন যেই আসনে যে কাজ করছে সেটা তার উপর একটা ব্যক্তিগত একটা জায়গা আছে। আর আপনি যেটা বললেন যে এখানে দলীয় যে আইডিওলজি, এটাকে আমরা কেউ সাবস্ক্রাইব করছি না। আমি জামাতের আইডিওলজি সাবস্ক্রাইব করি না, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের আইডিওলজি সাবস্ক্রাইব করি না। এখানে এক্স্যাক্টলি জাস্ট আসন কেন্দ্রিক একটা জোট হয়েছে, যেটা কিসের ভিত্তিতে হয়েছে? সংস্কারের প্রশ্নে, বিচারের প্রশ্নে। এই জায়গাটায় আমরা এক। এই জায়গায় আমি যদি কাউকে প্রমোট করি, এই প্রশ্নে আমি তাকে প্রমোট করতে পারি, কিন্তু তার আইডিওলজিকে আমি সাপোর্ট দিয়ে সেটাকে আমি প্রমোট করতে পারবো না। মানে কোনো দলের প্রার্থীকে প্রমোট করা মানে কি তাকে সাপোর্ট করা না? এরকম না বিষয়টা? ডেফিনেটলি সেটা সাপোর্ট করা, কিন্তু আমি বলছি যে এখানে আমাদের লড়াইটা হচ্ছে দুইটি বিষয়ের ভিত্তিতে, সংস্কার এবং বিচার। এখানে যে যে এলাকার প্রার্থী, কারণ আমি এনসিপির প্রার্থী, আমার আইডিওলজিতে যদি আসলে আমার নিশ্চয়ই একটা ইশতেহার থাকবে এবং আমার দলের ইশতেহারও তো মানুষ জানে। সেখানে যদি আমি বলি যে আমি নারী বিদ্বেষী, আমি ইসলাম বিদ্বেষী বা এরকম কয়েকটা শ্রেণীতে আমি জানিয়ে থাকি, সেখানকার যারা ভোটার আছে তারা ডিসিশন নেবে যে সেটা কি হবে। মানে আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় ইসলামী আন্দোলনের প্রার্থী হোক, জামায়াতের প্রার্থী হোক, যেহেতু আপনারা যদি যেখানে প্রার্থী হয়েছেন সেখানে বসে আমাদের সাপোর্টের জায়গাটা, আমাদের সাপোর্টের জায়গাটা ওইটাই। জামাত তো আপনাদেরকে সাপোর্ট, জামাত এসেও আমাদেরকে যে জায়গাটা সাপোর্ট করবে সেটা আমাদের আসনটা ছাড়ছে। আপনারা জামাতের প্রার্থীকে সাপোর্ট দিবেন? হ্যাঁ, সেটাই তো বললাম, এই যে আমরা তাদের ওইখানে আসনে লোক দিচ্ছি না। ইসলামী আন্দোলন বাংলাদেশকেও সাপোর্ট দিবেন? আমরা সেখানে আসনে লোক দিচ্ছি না। সেখানকার যেই জনগণ আছে, সেখানকার যে ভোটার আছে, তারা ডিসিশন নেবে যে তাকে প্রচারণায় তো নিশ্চয়ই আপনারাও থাকবেন, আপনাদের লোকেরা তো থাকবে তাদের পক্ষ হয়ে। সেটা নিয়ে এখনো আলাপ ওরকম করে হয়নি যে আসলে প্রচারণায় জোটের থেকে আসলে প্রত্যেকটা দলের থেকে ওইভাবে যাবে কিনা। এটা সেখানকার যেই সংগঠক থাকবে তাদের একটা স্বাধীনতা আছে, দলীয়ভাবে একটা নির্দেশনা আসতে পারে, কিন্তু এখনো এটা আলাপ আলোচনা চলছে। এক্স্যাক্ট এখনো নির্দেশনা আমাদের দল থেকে কোনো কিছু আসেনি। মানে সমঝোতা হচ্ছে, এখনো কোনো নির্দেশনা আসেনি, বিষয়টা এমন? হ্যাঁ, প্রমোশনের ক্ষেত্রে এরকম এখনো কোনো নির্দেশনা আসেনি, কারণ এখনো তো 30টি আসন বা 40টি আসন, কে কয়টি আসন পাচ্ছে এই বিষয়ে তো এখনো কনফার্মেশন দেওয়া হয়নি। তো এটা সার্বিকভাবে যখন আসবে তখন আপনারা জানতে পারবেন। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কেউ বলবে সমাজের যুগাজমাত বা রাজনীতির মাঠে একটা কথা চাউর হয়ে আছে, আপনারা বিএনপির সাথেও বসেছিলেন, বিএনপির সাথে আসন কম পাওয়ার একটা কারণে আপনারা জামায়াতে যোগ দিয়েছেন, যদিও আপনারা বলছেন যে না, সংস্কার প্রশ্নে, আওয়ামী লীগের বিচার প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে জামায়াতের সাথে যোগ দিয়েছেন। উত্তর কি দিবেন? হ্যাঁ, বিএনপি জামাত মানে আমাদের তো নির্বাচনের আগ দিয়ে সব রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছিল। মানে আমাদের মেইন এজেন্ডাটা ছিল আসলে সংস্কার এবং বিচার। কেন? কারণ হচ্ছে যে এই যে এই প্রথমে যে, এখন তো 11 দল, 8 দল ছিল, তারা প্রথমে যখন 8 দল করেছিল সে সময় কিন্তু এনসিপির নেতৃত্বে এই 8 দলটি গঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা তখনও 8 দল মানে ইসলামী আন্দোলন, জি, তখনও যেহেতু ঐক্যমত্য কমিশনে আলাপ চলছিল, কার্যক্রম চলছিল, তা আমরা মনে করেছি যে সেখানে সম্মান দিয়ে আমাদের ঐক্যমত্য কমিশনকে সেভাবে এম্পাওয়ার্ড করা উচিত, রেদার এলাকা মানে রাস্তায় হচ্ছে যে আন্দোলন করার ক্ষেত্রে আমরা সেটাকেই ফোকাস করেছি। আমরা যদি সে সময়ে আসলে আমাদের যদি সিট বা আসনই আমাদের মূল টার্গেট থাকতো, তাহলে সে সময় আমাদের কেন্দ্রিক হচ্ছে যে সমঝোতাটা হতো, এনসিপির সাথে 8 দলের সমঝোতা এরকম হতো, সেখানে আমরা ইজিলি 100-150 আসন আমাদের মতো করে রেখে বাকিদেরকে আমরা সেটা ডিভাইড করে দিতে পারতাম। কিন্তু আমাদের ফোকাস কখনো ওটাই ছিল না। আমাদের গণঅধিকার আসন ফোকাস ছিল না। না, আসন কখনোই আমাদের ফোকাস ছিল না। আমাদের মূল ফোকাস ছিল যে সবাই মিলে, যতগুলো রাজনৈতিক দল আছে, ফ্যাসিবাদ বিরোধী আমলে আসলে যারা আমরা লড়াই করেছি, তাদেরকে সবাই সম্মিলিতভাবে যাতে আমরা এই জায়গাটাতে আসলে ঐক্যমত থেকে আসলে বাংলাদেশের প্রশ্নে এই জায়গাটা আসলে পাশ করে আনতে পারি। আমাদের গণঅধিকার পরিষদের সাথে আমাদেরও বসা হয়েছে, আমরা প্ল্যান করেছিলাম যে একটা বড় রাজনৈতিক দল করা যায় কিনা একসাথে। অনেক কিছু তো আমাদের মেলেনি, কিন্তু আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসার জায়গা বা আমাদের যে আইডিওলজিক্যাল জায়গাটা, এই জায়গাটা কিন্তু এক আছে। আপনি ওনাকে বলছিলেন, তাদের ধরেন 1-2 জন নেতা হয়তো বা নিজেদের রাজনীতির স্বার্থে কোনো ডিসিশন নিয়েছে, কিন্তু অ্যাজ এ ইউনিট গণঅধিকার পরিষদ কিন্তু জুলাই সনদ বলেন বা হ্যাঁ ভোটের পক্ষে কিন্তু তারা কাজ করছে, সেটা কিন্তু দৃশ্যমান।
এবং এনসিপিও সেই কাজটাই করে যাচ্ছে। তো আদর্শিক জায়গা থেকে আমাদের লড়াইটা চলছে, এবং সেক্ষেত্রে আমাদের শরীফ ওসমান হাদির যে ঘটনাটা ঘটলো, এটাও একটা বড় কারণ। কারণ হচ্ছে যে আপনি জানেন যে নির্বাচনী সহিংসতা কোন লেভেলে হতে পারে, প্রিভিয়াসলি যেগুলো হয়েছে, এবং ঢাকাতে যদি এরকম একটা ঘটনা ঘটে, ঢাকার বাইরে আসলে নতুন একটি রাজনৈতিক দল যাদের ধরেন যে ইলেকশনের লাস্ট 3 ডেজে পোলিং এজেন্ট থেকে শুরু করে সেখানে যে মাসেল পাওয়ার, সেখানে যে মানি পাওয়ার, এইটার সাথে ধরেন যে বিএনপি বা প্রিভিয়াস যে ট্রেডিশনাল পলিটিক্স এখনও প্র্যাকটিস হচ্ছে, সেটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে সেটার সাথে আমরা কুলিয়ে উঠতে পারবো না। কারণ আমি আসলে ওরকম বাই বন, ওরকম মারামারি করা, গোলাগুলি করা বা অনেক অঢেল টাকার ছড়াছড়ি করার এই প্র্যাকটিসটা আমাদের মধ্যে নাই। আমরা প্রথম থেকে বলছি যে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। সেই লক্ষ্যে আমরা বারবার সংস্কারটাকে বেগবান করতে চেয়েছি, আমরা নির্বাচন কমিশনটা সংস্কার করতে চেয়েছি, কিন্তু আলটিমেটলি কোনোটাই হয়নি। আমাদেরকে একরকম তরুণদেরকে, শুধু আমাদের কথা বলবো না, এখানে গণ অধিকার পরিষদ থেকে শুরু করে তরুণ যারা আসলে এই 5-7 বছরের লড়াইটা লড়ছে, তাদেরকে কাইন্ড অফ একটা কোণঠাসা করে ফেলা হয়েছে। বড় রাজনৈতিক দলগুলো কোণঠাসা করে ফেলেছে যে তাদের উপর যেন কোনো না কোনোভাবে আমাদের নির্ভর করতে হয়। আমরা যে স্বতন্ত্রভাবে নিজেদের যেই নতুন রাজনীতির ধারাটা আমরা উন্মোচন করতে চাচ্ছিলাম, সেই জায়গাটা কিছুটা আসলে বাধা এসছে, যার জন্য এখন জোট সমঝোতা বলেন না কেন, সেই জায়গাটা আমরা এসে পৌঁছেছি। যেটা আসলে 6 মাস আগেও আমরা চিন্তা করছিলাম না যে আসলে আমাদের জোটে যেতে হবে কিনা, কিন্তু পরিবর্তিত বাস্তবতায় এখন আসলে এরকম একটা জায়গায় এসছে। তবে আমি মনে করি এটা খুব শীঘ্রই আমরা উত্তরণ করতে পারবো, কারণ তরুণরা যেভাবে চিন্তা করছে পুরনো রাজনীতির সাথে এটা মিলবে না। আমি একটা ছোট্ট একটা প্রশ্ন করতে চাই, যদি বিএনপিও আপনাদেরকে এখন শোনাতে জামায়াতের সাথে আপনাদের যে জোট নির্বাচন, আচ্ছা বিএনপিটা কেন নির্বাচন সমঝোতা, আমি শেষ বিএনপি করি। ব্যাপারটা যে বিএনপি খুবই তাদের জায়গায় স্টিক, যে তারা আসলে এই সংস্কারের ব্যাপারটা আসলে চায় না, এবং তারা যদি ক্ষমতায় আসে তাহলে এই জায়গাগুলো সমঝোতার কারণে দলের মধ্যে একটা, আমি আজকে রিপোর্ট দেখলাম, অসন্তোষ তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন মাঝখানে তো একটা গুজবও ছড়িয়ে দেওয়া হয়েছে, নুরুল হক নূরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এমন একটা বিজ্ঞপ্তি প্রচার হয়েছে। আর এই অসন্তোষটা কি আলটিমেটলি সামনের দিকে আরো বাড়বে না? প্রথম প্রশ্ন হচ্ছে অসন্তোষ তৈরি হয়েছে কিনা, যেহেতু রিপোর্ট আসছে, তৈরি হয়েছে কিনা? কারণ কেউ কেউ মনে করছেন যে কেউ কেউ ফায়দা লুটছেন নিজের স্বার্থের জন্য, আর কেউ কেউ একটু পিছনে আছে, স্বার্থের দিক দিয়ে পিছনে পড়ে যাচ্ছে, তার কারণে অসন্তোষ তৈরি হচ্ছে। এই অসন্তোষ কি দিনের পর দিন বাড়বে, নাকি এটাকে অসন্তোষটাকে আপনারা শেষ করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আসলে মিডিয়াতে যে নিউজটা আসছে, যে অসন্তোষ বা ধরেন যে আপনার এই আসন সমঝোতা বা এই কেন্দ্রিক যে একটা আলোচনা, এটা আসলে সত্য। আসলে গণ অধিকার পরিষদের যে কেন্দ্রীয় সিদ্ধান্ত বা আমাদের দলের যে একটা পজিশন, সেটা ছিল আমরা হয় এককভাবে নির্বাচন করব, নয়তো আমাদের যে তারুণ্যের যে দলগুলো আছে বা তারুণ্য ভিত্তিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এনসিপি সহ অন্যান্য দলগুলো, আমরা ইউনাইটেড হয়ে ধরেন যে আমরা ভালো কিছু করবো বা একসাথে নির্বাচন করবো, এরকম একটা চিন্তা আলোচনা আমাদের মধ্যে ছিল দীর্ঘদিন ধরে। তো সেই জায়গা থেকে, এবং এটাও আমাদের মধ্যে আলোচনা ছিল যে আমরা যদি কোনো দলের সাথে আসন সমঝোতায় যাই বা জোটেও আমরা অংশগ্রহণ করি, তাহলে সেটা সম্মানজনক ওয়েতে, এবং সেটা ধরেন যে সম্মানজনক একটা আসন নেগোসিয়েশনের মধ্য দিয়ে সেটা হতে হবে। বাট বিএনপির সাথে যেটা হয়েছে, এটা আসলে দলের সাথে একবারেই অসম্মানজনক একটা ওয়েতে হয়েছে, যেটা আমাদের প্রত্যাশা ছিল বা চাওয়া ছিল, সেটা একবারেই হয় নাই। তো সেই জায়গা থেকে দলের মধ্যে অনেকটাই অসন্তোষ দেখা দিয়েছিল। আমরা সেটাকে চেষ্টা করেছি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ভবিষ্যতের কথা চিন্তা করে। এখন এই অসন্তোষ যদি আসলে দিনকে দিন বৃদ্ধি পায়, তাহলে এই তারুণ্যের শক্তিগুলোর মধ্যে নানা রকম ফ্র্যাকশন তৈরি হবে, বিভাজন তৈরি হবে। আর তারুণ্যের এই শক্তিগুলোর মধ্যে বিভাজন বিভক্তি যত তৈরি হবে, ততই কিন্তু এই ধরে আপনার কনভেনশনাল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা দীর্ঘদিন ধরে ওই ধরেন যে এক কেন্দ্রিক রাজনীতি করে আসছে, এরা কিন্তু বেনিফিটেড হবে। আমাদের চাওয়াটা কিন্তু আসলে ঠিক তার অপোজিটে, ভিন্নটা। এই জন্য আমরা বলেছি যে আমরা অনেক স্যাক্রিফাইস করে হলেও, ছাড় দিয়ে হলেও আমরা কিন্তু এটাকে মিনিমাইজ করেছি এবং ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছি। হয়তো এটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাব। তবে এটা আপনার মনে রাখতে হবে যে আজকে দেখেন তারুণ্যের শক্তিগুলো ইউনাইটেড হওয়া কেন জরুরি। আমরা বারবার বলেছি যে গণতন্ত্র হচ্ছে বহুমত বহুপথ থাকবেই গণতন্ত্রের মধ্যে, এটা গণতন্ত্রের অন্যতম অংশ। কিন্তু বাস্তবিক অর্থে আজকে রাজনৈতিক যে চরিত্র একটা দাঁড়িয়েছে আমাদের সামনে, এটাকে কোনোভাবেই আমরা ভবিষ্যতের ভালোর কোনো আসলে সংকেত বলে মনে করি না। যেমন ধরেন আপনার আজকে ছোট ছোট দলগুলোকে নিজের দলে এনে বিলীন করে দেওয়া হচ্ছে। ছোট দলের বড় নেতাদের ধরেন যে আসনের লোভ, এমপির লোভ, মন্ত্রিত্বের লোভ দেখিয়ে ধরেন যে নিজেদের মার্কায় নির্বাচন করানোর একটা সুযোগ করে দেওয়া হচ্ছে।